হঠাৎ এক বৃষ্টির দিনে গল্পের দ্বিতীয় অংশ। লেখনীতে নবনী নীলা। জামার পেছনের চেইনটা কিছুতেই পুরোটা লাগাতে পারছি না, হাত পৌঁছাচ্ছে না। আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ চেষ্টা করলাম। বিরক্ত হয়ে রুমে হাঁটাহাঁটি শুরু করেছি। এবার রচনাটাও নেই, ওকে সবাই পার্লারে নিয়ে গেছে। উফ, হাতটা ব্যথা হয়ে গেছে আমার। কি করি? এ অবস্থায় তো আমি রুম থেকে বের হতে পারবো না। রচনার ছোট বোন রুহিকে ফোন করে আসতে বললাম, কিন্তু এখনো আসেনি মেয়েটা। আমি ফোন হাতে নিয়ে আবার কল দিতেই মনে হলো পেছন থেকে কেউ আমার জামার চেইনটা লাগিয়ে দিয়েছে। রচনা কি চলে এসেছে? কারণ রুমের পাঞ্চ কার্ডের কাছেই থাকার কথা। আমি পেছনে তাকিয়ে রীতিমতো একটা শক খেলাম। অভি দাঁড়িয়ে আছে, তার মানে অভি চেইনটা লাগিয়েছে। অভিকে দেখেই আমি ভূত দেখার মতো চিৎকার করে উঠলাম। অভি এগিয়ে এসে আমার মুখ চেপে ধরে বলল, চিৎকার করছো কেন? লোকে শুনলে কি বলবে? একটা মেয়ের ঘরে ঢুকে না বলে তার জামার চেইন লাগিয়ে দেওয়ার মতন অন্যায় করেও অভি স্বাভাবিকভাবেই এইসব বলছে। এইসবের পরেও আমি চুপ করে থাকবো ভেবেছে। আমি মুখের উপর থেকে অভির হাত সরিয়ে বললাম, আপনি এটা কি করলেন? কি করেছি? এমন একটা ভাব যেন কিছুই করেনি। আপনি আমার জামার চেইন আটকে দিলেন কেন? অন্যদিকে তাকিয়ে বললাম, লজ্জায় তাকাতেই পারছি না। আচ্ছা, তার মানে চেইনটা তুমি খোলায় রাখতে চেয়েছিলে বলেই অভি 2 পা এগিয়ে এলো। আমি ভড়কে গিয়ে বললাম, একদম উল্টাপাল্টা কথা বলবেন না আমাকে। আপনাকে কে বলেছে আমার হেল্প করতে? আমি কি হেল্প চেয়েছি আপনার কাছ থেকে? ঠিক আছে, আসো, খুলে দিচ্ছি চেইনটা, তাহলে তো খুশি হবে। কথা শুনেই আমার চোখ ছানা বড়া হয়ে গেলেও সত্যি কি এমন করবে? কি বিপদে পড়লাম? আমি দেওয়ালের সাথে ভয়ে পিঠ ঠেকিয়ে দাঁড়ালাম। নিজেকে এবার একটু সুরক্ষিত মনে হচ্ছে। তারপর বিরক্তি হয়ে বললাম, আপনি এই রুমে এলেন কিভাবে? কোনো মেয়ের ঘরে আসার আগে নক করে আসতে হয় জানেন না? কথাগুলো রাগও প্রকাশ পেয়েছে। অভি আমার দিকে এগিয়ে এলো। এবার আমি কোথায় যাব? এমনিতেই দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছি। এভাবে বলা ঠিক হয়নি মনে হয়। এবার যদি রাগের মাথায় সত্যি সত্যি চেইনটা খুলে দেয়। অভি আমার 2 হাতের 2 পাশের দেয়ালে হাত দিয়ে আমার দিকে ঝুঁকে দাঁড়ালো। আমার ভয় লাগছে। অভি হাত দিয়ে আমার মুখের সামনের চুলগুলো কানের পাশে সরিয়ে দিয়ে বলল, তোমার কালকে রাতের কথা মনে আছে? এতটুকু বলে অভি তাকিয়ে আছে। আমি লজ্জায় লাল টমেটো হয়ে গেছি। আমাকে কোলে করে রুমে রেখে গিয়েছে। তখন হয়তো আমার কাঁধটা ওনার কাছে রয়ে গেছিল। অভি আমার কানের কাছে এসে আরও বলল, অন্য মেয়ের রুমে যাওয়ার প্রয়োজন আমার নেই, তাই নক করার প্রশ্ন উঠছে না। আর নিজের বউয়ের রুমের দরজায় নক করে আসার ভদ্রতা আমি করি না বলে আমার দিকে তাকালো। নিজের বউ বলে রুমে নক করার দরকার নেই কেন? প্রশ্নসূচক দৃষ্টি তাকালাম একবার। তাকানোর পর রেগে আবার চোখও সরিয়ে নিলাম। তোমাকে ওই দিন যে মেরুন রঙের শাড়িটা দিলাম, ওটা পরনি কেন? আমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল অভি। 1 মিনিট, আপনি দিয়েছেন মানে? আপনি না বললেন ওইটা আম্মু দিয়েছে? আচ্ছা, কথা বের হয়েছে তাহলে। হ্যাঁ, কিন্তু তোমাকে তো আমি দিলাম, তাই না? অভি প্রচুর চালাক, কিন্তু আমিও কম না। আমি বললাম, তাহলে বুঝলেন কি করে শাড়িটা মেরুন রঙের? আপনি কি
বক্সটা আগে থেকে খুলে দেখেছিলেন। মনে হয় কাজ হয়েছে। অভি দেওয়াল থেকে একটু হাত সরিয়ে নিজের চশমা ঠিক করলো। আমি কোনো বক্স খুলতে যাব, মা বলেছিল আমাকে। বা আবার মিথ্যা কথা বলছেন। আমার নামও নওরিন আফরোজ। একদিন না একদিন ঠিক কথাও বের করে ছাড়বো। আজকে আর কথা বাড়ালাম না। আমি যত তাড়াতাড়ি পারি অভিকে এ রুম থেকে বের করতে হবে। আচ্ছা, বুঝেছি। আপনি কি জন্য এসেছেন সেটা বলুন। বিরক্তি নিয়ে বললাম, আমার ফোনের চার্জ শেষ, তোমার চার্জারটা লাগবে। এটা কোনো অজুহাত কিনা বুঝতে পারলাম না। আমি আর চোখে তাকিয়ে নিজের ব্যাগের কাছে গেলাম। ব্যাগের ভেতর থেকে চার্জার নিয়ে ওনাকে দিলাম। কিন্তু কি মুশকিল, অভি চার্জার নিয়ে দাঁড়িয়ে আছে, কিছু ভাবছে মনে হলো। আমি বললাম, কি ব্যাপার, আপনি যাচ্ছেন না কেন? তোমাকে কি যেন বলতে এসেছিলাম সেটা মনে পড়ছে না বলেই বিছানায় বসে পড়ল। সে কি, আপনি বসে পড়লেন কেন? আপনি গিয়ে বাদাম কিনে বাদাম খান। খাওয়া শেষ হলে যদি মনে পড়ে তখন আমাকে এসে বলবেন। এখন আমি রেডি হব, আপনি রুম থেকে যান বলে অভির হাত ধরে টানতে লাগলাম। তুমি আমাকে অর্ডার দিচ্ছ বলেই এবার শুয়ে পড়ল। এই লোকটা খালি কথা বাড়াচ্ছে, সমস্যাটা কি বুঝি না। আচ্ছা থাকুন, আমার অনেক কাজ আছে এখানে আপনার সাথে। কার শক্তি কত দূর খেলার সময় নেই বলে আমি আয়নার সামনে চলে গেলাম। অভি কিছুক্ষণ পর চুপ করে বসে আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর বলে উঠল, আজকে তুমি ঝগড়া করছো না কেন? আমার মুখ হা হয়ে গেল। আমি অভির দিকে তাকিয়ে বললাম, আজকে ঝগড়া করছি না মানে? আমি কোন দিন আপনার সাথে ঝগড়া করি? সব সময় তো আপনি আমাকে রাগ দেখান। অভি ফোনটা চার্জ থেকে খুলে সময় দেখতে দেখতে বলল, এই যে আবার ঝগড়া শুরু করেছো। কপালে এমন ঝগড়টে বউ জুটবে ভাবিনি বলে ঠোঁট চেপে হেসে রুম থেকে বেরিয়ে গেলেন। দিয়েছে, আমার পুরো মুডটাই নষ্ট করে দিয়েছে। আমি কবে ঝগড়া করেছি কেউ বলতে পারবে? সাক্ষী দিবে কেউ এই অপবাদে? আমাকে ঝগড়ুটো বলে গেল। ঝগড়া কাকে বলে সেইটা তো উনি জানে। আমি চিরুনি হাতে আয়নার সামনে বসে পড়লাম। সব সময় আমাকে রাগিয়ে দেয় এই লোকটা। আমি সারাদিন অভির সাথে কথাই বলিনি। রচনা আর শাকিলের বিয়ে সম্পূর্ণ হয়েছে। সবাই মিলে আমরা হই হুল্লোড় করছি। সন্ধ্যায় অনুষ্ঠান শেষ করতে হলো, তা না হলে ওদের বাড়ি যেতে অনেক রাত হতো। এখন রাত 8:30টার কাছাকাছি। আমি আর অভি বাসার দিকে রওনা হয়েছি। রাস্তায় প্রচুর জ্যামের মাঝে গাড়ি দাঁড়িয়ে আছে। এদিকে গাড়িতে বসে থাকতে আমার অসহ্য লাগছে। অবশেষে 1 ঘন্টায় জ্যাম ছাড়লো। বাসায় আসতে আসতে বাজলো রাত 10:30। আমার অসহ্য লাগছে, গোসল করতে হবে তাহলে যদি শান্তি লাগে। আমি এসেই গোসল করতে গেলাম। গোসল করে গিয়েই বুঝলাম আমার পিরিয়ড হয়েছে। এবার কি করব? আমি সাথে করে কিছুই আনিনি। আনলেই বা আনতাম সব কিছু আমার কাছে এয়ারবোর্ডে। আমি কি করব বুঝতে পারছি না। এইভাবে ওয়াশরুম থেকে বের হতেও পারবো না। অভি রুম থেকে বসে আছে। প্রথমত অভিকে রুম থেকে বের করতে হবে, তারপর আমি যা করার করতে পারবো। কিন্তু লোকটাকে বের করব কিভাবে? সবচেয়ে বড় সমস্যাটাই তো লোকটাকে রুম থেকে বের করা। আমি ওয়াশরুমের দরজা একটু খুলে উকি দিলাম। অভি রুমে নেই। আমি রুমে পা দেব এমন সময় মনে হলো যদি বারান্দায় গিয়ে থাকে। আবার ওয়াশরুমে ঢুকে গেলাম।
ওনাকে ডাকলে কেমন হয়? বুঝিয়ে বলতে পারলে ঠিক বুঝবে। কি বলে ডাকবো? নাম ধরে ডাকা যাবে না। তাহলে কি ওগো শুনছো? এইগুলো বলবো। ওগো শুনছো? এইগুলো অতিরিক্ত লুতুপুতু নাম। এগুলো শুনলে কেমন কেমন লাগে। না না, আমি এইসব ডাকতে পারবো না। একটা আইডিয়া অবশ্য পেয়েছি আমি। আমি বললাম, এই নওরিনের জামাই, এই নওরিনের জামাই। এই ডাকটা ভালো, বলতেও বেশ মজা লাগছে। অভি হাঁ করে বারান্দা থেকে রুমে এলো। ভাগ্যিস রুমে নেই ভেবে ঢুকে পড়িনি। উনি এমন ডাকে বেশ অবাক হলেন। তার বউ তাকে এভাবে ডাকবে সে হয়তো কল্পনাও করেনি। অভি নিজের হতভম্ব ভাব কাটিয়ে উঠে বলল, কি হয়েছে, কিছু লাগবে? আমি না সূচক মাথা নেড়ে বললাম, আপনি একটু রুম থেকে বের হয়ে হবেন, আমার একটু দরকার ছিল। এই কথাগুলো বলতেও লজ্জা লাগছে। আমি নিচের দিকে তাকিয়ে বললাম। আমার চোখের দৃষ্টি দেখে অভি বুঝতে পেরেছে। সে ব্যস্ত হয়ে প্রশ্ন করলো, তোমার কি পিরিয়ড হয়েছে? আমি হাস্যচোখ মাথা নাড়লাম। উনি মাঝে মধ্যে খুব সহজেই আমাকে বুঝতে পারে। অভি বকা দিয়ে বলল, এতে লজ্জা পাওয়ার কি আছে, ইডিয়েট। বলেই অভি রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে দরজা চাপিয়ে দিয়ে গেল। আমি টাওয়াল পেঁচিয়ে রুমে ঢুকে প্রথমে দরজাটার ভেতর দিয়ে লাগিয়ে দিলাম। আমার জামাটা বদলে নিলাম, কিছু জিনিসের প্রয়োজন লাগতো, যদিও কাল সকাল পর্যন্ত চলতে পারবো। এখন ভাল লাগছে না। আমার পক্ষে দোকানে যাওয়া এই মুহূর্তে পসিবল না। অনেক ক্লান্ত লাগছে, ঘুমও পাচ্ছে। আমি দরজাটা খুলে দিয়ে বেডে শুয়ে পড়লাম। পেট ব্যথা শুরু হয়েছে। পেটের ওপর একটা বালিশ চাপা দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। রাত কয়টা বাজে বুঝতে পারছি না। হঠাৎ ঘুম ভেঙেছে আমার। মাঝে মাঝে আরামেও ঘুম ভেঙে যায় আমার। হয়েছে সেটা অভির হাতের ওপর আমি মাথা রেখে শুয়ে আছি। আমার মাথার কাছেই অভি মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। অভির নিঃশ্বাস এসে পড়ছে আমার ঘাড়ে। হালকা একটু সুরসুরি লাগছে। অভি আমার কোল থেকে বালিশ সরিয়ে হক প্যাক এনে দিয়েছে। এসিটা বাড়িয়ে দিয়ে গায়ে একটা কাঁথা দিয়েছে। আরাম লাগছে অনেক। আমার ঘুমিয়ে থাকা অবস্থায় সব করছে অভি। আমি ঘুমিয়ে থাকলেই এনার আমার প্রতি মমতাবোধ জাগ্রত হয়। আমিও গাঁজাখোরদের মতো ঘুমাই, টেরও পাই না কিছু। রুমে আবছা আলোর বাতি জ্বলছে। অভি চশমা পরেই ঘুমিয়ে গেছে। চশমাটা খুলে দিতে পারলে ভালো হতো। আমি আস্তে আস্তে চশমাটা খুলে টেবিলে রাখলাম। টেবিলে চশমা রাখতে গিয়ে দেখি একটা বাটি নুডলস প্যাক দিয়ে ঢাকা। তার পাশে একটা আইসক্রিমের বক্স। আমার মন ভালো না থাকলে আমি লুডুস খাই। আমি একটু অদ্ভুত বটেই, কিন্তু এই অদ্ভুত জিনিসগুলো অভি মনে রাখে। আগেই খিদে আমার পেয়েছিল, হয়তো এই জন্যই ঘুম ভেঙেছে। টেবিলের ওপর এই সব দেখে আমি চুপ করে রইলাম। সবটা অভি করেছে। এত ভালো হয় কি করে কেউ? অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে আমার। মুখ থেকে হাসি সরছেই না। আমি আস্তে করে উঠে ফ্রেশ হলাম। রাত এখন 3টা বাজে। অনিচ্ছা থাকা সত্ত্বেও লুডোস পুরোটা শেষ করলাম। ফেলে দিতে ইচ্ছে করছে না। লুডোস আমার বলতে গেলে প্রিয়, কারণ এইটা তৈরি করা সহজ। খাওয়া শেষ করে আইসক্রিমের বাটি ধরলাম, কিন্তু পেটে জায়গা নেই। অল্প একটু খেয়ে রেখে দিতে হলো। আমি অভির কাছে এসে শুয়ে পড়লাম। এত নিষ্পাপ লাগছে অভিকে দেখতে। আমি অভির একটা হাত কোলবালিশের মতন জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি অভি নাস্তা নিজেই তৈরি করে অফিসে গেছে। আমাকে ঘুম থেকে তোলেনি, আর আমিও মরার মতো ঘুমিয়েছি। অভি শুধু নাস্তা তৈরি করেনি, আমার প্রয়োজনের জিনিসগুলো এনে রেখে গিয়েছে আমার ড্রয়ারে। উনি জানলো কিভাবে? হঠাৎ হঠাৎ কি টেলিপ্যাথি কাজ করে নাকি?
গরিলাটাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, কিন্তু সে তো অফিসে। সন্ধ্যা 7টা বাজে, কলিং বেল বেজে উঠল। এমন সময় অভি আসে। আমি দরজা খুলে দেখলাম অভি না, একটা মেয়ে এসেছে। বোঝার বাকি রইল না যে এই মেয়েই অর্থে। মেয়েটা চেহারায় কুটনি মার্কা হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। ইচ্ছে করছে এই মেয়ের মুখের ওপর দরজা লাগিয়ে দেই, কিন্তু না, রেগে গেলে চলবে না। নরিন ঠান্ডা মাথায় সামলাতে হবে। ভেতরে আসতে পারি, বলল অর্থে। আমি মনে মনে বললাম, না, ভেতরে কিসের দরকার, এক্ষুনি চলে যা। কিন্তু এগুলো বলা যায় না। আমি হাসূচক মাথা নেড়ে ভেতরে আসতে বললাম। সোফায় আমার বরাবর অর্থে বসেছে। এই মেয়েকে আমি সোফায় বসিয়ে আপ্যায়ন করছি ভাবা যায়। তা তোমাদের ডিভোর্স কত দূর এগিয়েছে? বসতে না বসতেই প্রশ্ন করলো অর্থে। কত বড় সাহস এই মেয়ের, আমার বাসায় এসে নির্ভয়ে এইগুলো বলছে। ইচ্ছে করছে ডাইনিটাকে রসুনের শরবত খাইয়ে মেরে ফেলি। আমি চোখ মুখ শক্ত করে বসে আছি। এমন সময় আবার কলিং বেল বেজে উঠল। অর্থী বলল, অভি এসেছে মনে হয়। আমার শরীর জ্বলে যাচ্ছে। আমি গিয়ে দরজা খুলে দেখি সত্যি অভি এসেছে। এখনই আসতে হলো তার। মনে হচ্ছে কিছুক্ষণ পর রাগে আমার নিঃশ্বাসের সাথে আগুনের লাভা বের হবে। আমি কিছু না বলে আগের জায়গায় এসে বসে পড়লাম। অভি আমার নাম ধরে রেখেছে, কিন্তু আমি সাড়া দিচ্ছি না। কেন সাড়া দিব? এই ডাইনিটাকে উনি এনেছেন। অভি ড্রয়িং রুমে এসে অর্থিকে চোখে চোখ মুখ শক্ত করে ফেলল। অভি এমনভাবে আমার দিকে তাকালো যেন একে বাসায় ঢুকতে দিয়ে আমি বিরাট অপরাধ করে ফেলেছি। অর্থি অভির দিকে তাকিয়ে বলল, মনে হচ্ছে আমাকে দেখে তুমি খুশি হওনি। তুমি করে বলছে দেখো, প্রেম একেবারে উপচে পড়ছে। তুমি আমাকে দেখে খুশি হওনি। যত সব মনে মনে বললাম আমি। অভি বলল, এতটা নির্লজ্জ না হলেও পারতে। অফিসে ঢুকতে দেইনি বলে তুমি বাসায় চলে আসবে। আত্মসম্মান বলেও তো কিছু আছে, তাই না? অভির কথায় আমার রাগ এবার একটু কমলো, কিন্তু এই ডাইনি অফিসেও হামলা করেছিল। অর্থী বলল, অভি তুমি কিন্তু আমাকে অপমান করছো। বুঝতেই যখন পারছো দাঁড়িয়ে আছো কেন? গেট আউট। তোমার ছায়াও আমি আমাদের আশেপাশে দেখতে চাই না। তোমার সাহস কি করে হয় নওরিনকে ডিভোর্সের কথা বলার? নিজের লিমিট বজায় রাখো। রেগে গিয়ে বলল অভি। অভির কথায় ডাইনিটার সাথে আমিও চমকে উঠলাম। অভিকে তো আমি কিছু বলিনি। ল্যান্ডলাইনের সাথে কি কোনো ভাবে অন্য কোনো ডিভাইসের সংযোগ আছে? না হলে এই সব কথা অভি জানবে কি করে? অর্থে হাসছে, শয়তানি হাসি না, হালকা একটু হাসি, ব্যর্থতার হাসি যাকে বলে। অর্থে বলল, অভি তুমি একটু বদলাওনি। তোমার রাগ সেই আগের মতো আছে। তুমি বুঝি এখনো চশমা পরে ঘুমিয়ে যাও? অভি মুখ আরো শক্ত করে বলল, গেট আউট রাইট নাও। অর্থে আর কিছু না বলে চলে গেল। আমার এতক্ষণ খুব বেশি রাগ হয়নি, কিন্তু শেষের কথাটা শুনে রাগে আমার কান লাল হয়ে গেছে। অভিকে এই ডাইনি ঘুমাতে দেখেছে। আচ্ছা, দেখেছিস ভালো, কিন্তু না, সে যে চশমা পরে ঘুমায় সেটাও খেয়াল করেছে। অভিকে তখন দেখতে অনেক সুন্দর লাগে। অভির কাছে যেতে ইচ্ছে করে। ওই মেয়েরও নিশ্চয়ই ইচ্ছে করেছে। অভি রুমে গিয়ে কিছুক্ষণ চুপ করে বসেছিল। আমি কিছু বিস্কুট নিয়ে ডাব্লিউ খেলা দেখতে বসেছি। নিজের রাগ কমাতে হবে। মনে হচ্ছে ডাইনিটাকে গিলে খাচ্ছি। ডাব্লিউ খেলা দেখব, কারণ এটা দেখলেও রাগ কমে। যে মার খায় সেটা যার উপর রাগ হয়েছে
তাকে মনে করলেই আনন্দ। আর যে মারে সেটা আমি নিজে। আমি যে রাগ করেছি বা জ্বলে যাচ্ছে আমার শরীর, সেটা অভিকে বুঝতে দেওয়া যাবে না, নয়তো সে ভাববে আমি তার প্রেমে হাবুডুবু খাচ্ছি। আমি টিভি দেখতে বসলে অভি এসে আমার পাশে বসে। আজও সেটাই করলো। কিছুক্ষণ পর আমার পাশে এসে বসলো। অভি টিভির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকিয়ে আমার দিকে তাকালো। আমার মুড কেমন সেটা বোঝার চেষ্টা করছে। আমি এদিকে বিস্কুট খাচ্ছি। তোমার কি কাউকে মারতে ইচ্ছে করছে? অভি বলল। আমি স্বাভাবিক আচরণ করতে চাচ্ছি, তাই শান্ত গলায় বললাম, আপনার এমন মনে হবার কারণ? বলেই অভির দিকে তাকিয়ে দেখি তার চশমা। ওনার চশমা দেখে রাগ লাগছে। আমি টিভির দিকে তাকিয়ে আরেকটা বিস্কুট নিলাম। 4-5টা খাওয়া হয়ে গেছে আমার। পেটে জায়গা নেই, তাও খাচ্ছি। অভি বলল, তুমি তো রোমান্টিক ড্রামা দেখো, আজ হঠাৎ ডাব্লিউ খেলা দেখছো, তাই জানতে ইচ্ছে করছে কেন আমি কি এইটা দেখে খুব ভুল করছি? রেগে বললাম। অভি আমার হাত ধরে ওর কাছে নিয়ে গেল। আমি হাত ছাড়ানোর চেষ্টা করেছি। অভি 2 হাত দিয়ে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরেছে। আমি চুপ করে আছি। ওনার ফাঁদে পা দেব না। অভি আমার কানের কাছের চুল সরিয়ে দিয়ে বলল, রাগটা ঝেড়ে নিলেই ভালো হয় না, এইসব করা লাগবে না। আমি কারোর উপর রাগ করিনি। আমি কেন রাগ করতে যাব? বললেই নিজেকে ছাড়িয়ে নিলাম। সত্যিই রাগ করনি? প্রশ্ন করলো অভি। আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। অভি বিস্ময় নিয়ে আমার দিকে তাকিয়ে থেকে বলল, এত কথা শোনার পরেও রিয়েক্ট করছো না? তোমার এসবের পরেও রাগ হচ্ছে না? আমি রাগ করে কি করব? আপনার জীবন, আপনি যা ইচ্ছে করুন, নিচু স্বরে বললাম আমি। ওকে, ডান, তাহলে সেটাই করব, বলে অভি উঠে চলে গেল। অভি রেগে গেছে। হঠাৎ আমি কি এমন বললাম যে রাগ করলো? এভাবে রাগ দেখিয়ে গেল কেন? সকালে আমি ভার্সিটির জন্য তৈরি হয়ে রওনা দিলাম। অভি সকালেও দরকারের বাহিরে একটা কথাও বলল না। ভার্সিটিতে গিয়ে ক্লাস করতেও ভাল লাগছে না। 2টা ক্লাস করে আমি বাসায় চলে আসি। আমি অনেক সময় ধরে কান্না করলাম, তাও সময় কাটছে না। সারাদিন অভির জন্য অপেক্ষা করলাম। অভি এলো অনেক রাতে। তার নাকি ইম্পর্ট্যান্ট কাজ ছিল। আমি আর কিছু বললাম না। সারাদিনে একবার আমাকে ফোনও দেয়নি। হঠাৎ এমন পরিবর্তন। মন খারাপ করে আমি পড়ার রুমে এসে বই নিয়ে ঘাটাঘাটি করলাম। এই রুমটায় একটা সিঙ্গেল খাট, পড়ার টেবিলে বিশাল এক বুক শেলফে এত বই যে আমার চুল পেকে যাবে সবগুলো বই পড়ে শেষ করতে। আগে প্রথম যদি এই রুমে থাকতাম। একদিন ঘুমের মাঝে একটা বাজে স্বপ্ন দেখে ঘুমের মাঝে চিৎকার করেছিলাম। অভি ছুটে নিজের রুম থেকে চলে এসেছিল। ভাগ্যিস সেদিন সে জেগেছিল। সারা রাত কান্না করে কাটিয়েছিলাম আমি। স্বপ্নটা ভূতের স্বপ্ন ছিল। পুরো ফ্ল্যাটে বাতি জ্বালানোর পর আমি একটু শান্ত হয়েছিলাম। আমি রুমের খাটে শরীর ছড়িয়ে শুয়ে পড়লাম। কালকে থেকে আমি এই রুমে কম যাচ্ছি। হয়তো সোফার রুমে, নয়তো এখানে আছি। এই রুমটায় অনেক সুন্দর একটা গাছের পেইন্টিং আছে। গাছটার পাতাগুলো নীল, জন্যই পেইন্টিংটা আমার ভালো লাগে। অভির রাগ কখন ভাঙবে? আমার কি উচিত ওর রাগ কমানোর চেষ্টা করা? জড়িয়ে ধরবো গিয়ে, যদি আমার হাত সরিয়ে দেয় অভি। কি করেছি সেটাই বুঝতে পারছি না। রাগ ভাঙাবো কিভাবে? আমি কি রেগে কথা বলেছি? না, আমি তো শান্ত ছিলাম। তাহলে নরিন, নরিন, অভির গলা। অভি ডাকছে। আমি লাফ মেরে উঠে বসি। তাহলে কি রাগ কমেছে? যাই হোক, আমাকে ডেকেছে, এই ভেবেই আনন্দ লাগছে। আমার কথা মনে পড়ছে তাহলে। আমি গিয়ে দেখি
অভি পানির জগ থেকে গ্লাসে পানি ঢালছে। আমি ডাইনিং টেবিলের একটা চেয়ার ধরে দাঁড়ালাম। অভি ইশারায় জগের পাশে আমার ফোন দেখিয়ে বলল, তোমার ফোন বাজছে। আমি ফোনটা এইখানে রেখে হয়তো ভুলে গেছি, ভাইব্রেশনের কারণে শুনতেও পাইনি। অভি আমাকে ফোনের জন্য ডেকেছে ভেবে মনটা আবার খারাপ হয়ে গেল। ফোনটা বেজে না উঠলে কি ডাকতো না আমাকে? আমি ফোনটা নিয়ে আগের জায়গায় চলে এলাম। ভেবেছিলাম অভি কিছু বলবে, কিন্তু না, সে আর কিছুই বলেনি। অভি নওরিনকে দেখতেই এসেছিল, কারণ বাসায় আসার পর থেকে নওরিন অভির আশেপাশে নেই। অন্যদিন সোফায় বসে টিভি দেখতো, আজ তাও করছে না। রান্নাঘরে আছে কিনা দেখতে এসে দেখে নওরিনের মোবাইল ভাইব্রেট করেছে। নওরিনকে ডাকার ভালো একটা অজুহাত পেয়েছি ভেবেছে। অভি কথা বলছে না, কারণ অভিমান হয়েছে। অর্থী নওরিনকে কম কিছু বলেনি, তারপরেও নওরিন শান্ত ছিল। অন্য মেয়ে হলে হয়তো অভিকে ছেড়ে কথা বলতো না, নয়তো সে নওরিনকেও ভালোবেসে ফেলেছে। কিন্তু নওরিন কি পেরেছে? অভির একটু অভিমান হয়েছে, কারণ সারাদিনে নওরিন তার আশেপাশে ঘুরেছেনি। টিভির সাউন্ড বাড়িয়ে দিয়ে অভিকে বিরক্ত করেনি, উল্টাপাল্টা কাণ্ড কারখানা কিছুই সে করেনি, একদম শান্ত হয়ে আছে। অভি ফোনটার দিকে তাকিয়ে গম্ভীর হয়ে গেল। ইমন ফোন করেছে, একবার না 7টা মিসড কল উঠেছে আছে। নওরিনের ফ্রেন্ড রচনা বলেছিল ইমন নামের এই ছেলের নওরিনের প্রতি দুর্বলতা আছে। নওরিন তার ভালো ফ্রেন্ড, তাই সে এইসব কখনো প্রকাশ করেনি। রচনা অভিকে প্রায় এমন কথা জ্বালানোর জন্যই বলে। অভি নওরিনকে এতক্ষণে ডেকেও ফেলেছে, আগে এই নাম দেখলে সেটা হয়তো করতো না। নওরিনকে আসতে দেখে পানির জগ হাতে নেয়। নওরিনকে ফোন হাতে অন্য রুমে যেতে দেখে অভির রাগ লাগলো। 2 গ্লাস পানি খেয়ে অভি রুমে চলে যাচ্ছিল। যাওয়ার আগে নওরিনের রুমে যেতে ইচ্ছে হলো। কি এমন কথা যার জন্য ফোন রুমে নিয়ে যেতে হলো? আমি রুমে বসে বিরক্তি নিয়ে ইমনকে ফোন দিলাম। ইমন সঙ্গে সঙ্গে ফোন ধরলো। কিরে, এতবার কল দিলাম অথচ তোর কোনো খবর নেই। ওপাশ থেকে বলল ইমন, কি জন্য ফোন দিয়েছিস সেটা বল। কোনো খোঁজ খবর রাখিস? 3 দিন পর আমাদের একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, তুই তো ক্লাস না করে চলে গেছিস, তাই জানানোর জন্য ফোন দিয়েছি। তোর ইমেল চেক করতে পেয়ে যাবি সব। আচ্ছা ঠিক আছে। নিচের ঠোঁট উল্টে বললাম। অভি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে জানালার দিকে তাকিয়ে ফোন হাতে নওরিন বসে আছে। ইমন কথা বলছে। ইমন মাঝে মাঝে মজার কথা বলে, কথাগুলো সত্যি না মিথ্যা নওরিন জানে না, কিন্তু শুনে হাসি থামানো যায় না। ইমন বলছে, আজকে কি হয়েছে শুনবি। বাসায় যাচ্ছিলাম রিক্সা করে, হঠাৎ রিক্সাওয়ালা মামার টাওয়ার গেল ফুটো হয়ে, বাধ্য হয়ে হেঁটে হেঁটে বাসায় ফিরছিলাম। জানিস তো আমি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটি, হাঁটতে হাঁটতে কখন যে একটা মহিলা কুকুরের লেজে পা দিয়ে ফেলেছি বুঝতেও পারিনি। বিশ্বাস করবি না, তুই বউ জামাই মিলে আমাকে যে তাড়া করেছে। বাসায় এসে কোনো রকম নিজের প্রাণ বাঁচিয়েছি। আজকে এদের ভালোবাসা দেখে আমি বিমোহিত। নওরিন হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ল। শুয়ে পড়তেই তার চোখ গেল দরজার দিকে। অভিবুকের কাছে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। নওরিন হাসি থামিয়ে উঠে বসলো। অভির চোখ মুখ শক্ত। অভি নওরিনকে সে এভাবে কখনো হাসতে দেখেনি। অভির রাগ হচ্ছে, কিন্তু রাগ সে দেখাতে পারছে না বলে আরো রাগ হচ্ছে। নওরিন ফোন কেটে দিয়ে উঠে দাঁড়ালো।
নওরিন বুঝতে পারছে না অভি কখন থেকে এখানে এসে দাঁড়িয়ে আছে। অভি ভারী গলায় বলল, কালকে রাতের বাসে আমরা বাড়ি যাচ্ছি, জিনিসপত্র গুছিয়ে রেখো, অফিস থেকে ফিরে তোমাকে নিয়ে যাব। নওরিন ক্ষীণ গলায় বলল, হঠাৎ কালকে? জানি না, মা যেতে বলেছে। কয়দিনের জন্য যাচ্ছে? 2 দিন, বলেই অভি মুখ ঘুরিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নওরিন কিছু বলতে গিয়েও বলতে পারল না, কারণ অভি নিজের রুমের দিকে চলে গেল। এই লোকটা এমন করছে কেন? ভালো করে কথা তো বলছেই না, উল্টো মেজাজ দেখাচ্ছে তাকে। যেখানে নওরিনের রাগ করার কথা, এই মশাই রাগ করে বসে আছে। তোমার আর অভির মাঝে কিছু হয়েছে? অর্পা আপুর কথায় আমি না সূচক মাথা নাড়লাম। অভি এখনো আমার উপর রেগে আছে, তবে কথাটা আপুকে বলার সাহস হয়ে উঠল না। আজ রাতে আমাদের গ্রামের বাড়িতে আসার কথা ছিল, কিন্তু সে দুপুরে বাসায় এসে বলে এক্ষুনি যাবে। কিন্তু ঘন্টার রাস্তা আমাদের, আসতে আসতে বিকেল হলো। এতক্ষণে আপু সমস্যার আন্দাজ করে ফেলেছেন। অভির বড় বোন অভির মতন না, সে অভির পুরো বিপরীত। হাসি খুশি, প্রাণ উজ্জ্বল, তবে অসম্ভব সুন্দরী বটে। আমরা বারান্দায় দাঁড়িয়ে কথা বলছি, হঠাৎ কাজের খালা এসে বলল, আফা, দুলা ভাই, ভাইজান আর মামাজান আমার এইসব শুরু করছে ছাদে বৈশা। আমি আপুর দিকে তাকালাম। আবার শুরু করছে বলতে কি বোঝানো হয়েছে ঠিক বুঝলাম না। আপু কঠিন গলায় ময়নার মাকে বলল, কি শুরু করেছে? আমি আপুর সাথে ছাদে গেলাম। এমন বদ অভ্যাস অভির আছে সেটা আমার জানা ছিল না। অভি মাথায় হাত দিয়ে গ্লাস হাতে বসে আছে। ব্যাপারটায় আমার অবাক হওয়ার কথা না, কারণ ওদের ফ্যামিলিতে এই সবের চল রয়ে গেছে, তবুও অবাক লাগছে। অর্পা আপু দুলা ভাইকে টেনে তুলতে তুলতে বলল, মামা তুমি খাচ্ছ খাবে, ওদের এই সব না খাওয়ালেই পারতে। কি অবস্থা করেছে। অভি না হয় নিজেকে একটু হলেও সামলাতে পারবে, আমারটাকে আমি কি করব? বাসায় বাবা মা ফুপু আছে, কি ভাববে যদি এই অবস্থায় দেখে। অভির মামা বিয়ে করেনি, মদ সিগারেট এইগুলো সে চায়ের মতন খায়, তাকে নেশায় খুব কম ধরে। তিনি হাসতে হাসতে বললেন, ওরা আমার কি বলবে? তোর বাবা একটু আগে খেয়ে গেল, প্রথমে না বলল, শেষে 2 গ্লাস খেয়ে নিল। অর্পা আপু মামাকে আর কিছু না বলে আমায় অভিকে রুমে নিয়ে যেতে বললেন। আমি অভির হাত ধরে কাঁধে হাতটা রেখে উঠালাম। মামা আমাকে ডেকে বললেন, একটু লেবুর শরবত দিও অভিকে, বেশ ভালোই খেয়ে নিয়েছে। আমি কোনো রকমে অভিকে রুমে নিয়ে এলাম। রুমে সে ভালোভাবেই এলো। মুভিতে যেমন মাতাল দেখছি ঢলে ঢলে যায়, তেমন কিছুই করছে না, কিন্তু দরজার সামনে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। এবার সে দাঁড়িয়ে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। এমন মাতাল তো আমি কোনো মুভিতেও দেখিনি। আমি বললাম, কি দেখছেন আপনি? কোনো কথা না বলে অভি ফ্লোরে বসে পড়ল। মনে হচ্ছে তার মাথা ব্যথা করছে, মাথায় হাত দিয়ে বসে আছে। উঠুন, আমি আপনাকে বিছানায় নিয়ে যাচ্ছি, আপনার মাথায় মালিশ করে দিব। অভিকে নিয়ে আমি খাটে বসাতে চাইলাম, যাতে তার মাথা ম্যাসেজ করতে পারি। সে খাটে শুয়ে পড়ল দুলতে দুলতে, মাথায় ব্যথায় অভি নাড়াচাড়া শুরু করেছে। এইসব খেতে কে বলেছিল? যখন সহ্য করতেই পারে না। আমি অভির মাথা তুলে আমার কোলে রেখে ভালোভাবে মালিশ করে দিচ্ছি। অভি চুপ করে চোখ বন্ধ করে আছে, মনে হচ্ছে আরাম পাচ্ছে। আমি তো শুনেছি এই সব খেলে মানুষ আরো বেশি কথা বলে, উল্টাপাল্টা কথা। এর দেখি কথা বলাই বন্ধ হয়ে গেছে। অভি হঠাৎ আমার হাত ধরে হাতটা বুকের কাছে নিয়ে ধরে রাখলো। আচ্ছা,
আপনি কি আমার উপর রাগ করেছেন? আমি প্রশ্ন করলাম। অভিযোগ খুলে বাচ্চাদের মতো মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। বলেই সে উঠে বসার চেষ্টা করছে, কিন্তু ঠিকমতো ব্যালেন্স করতে পারছে না। আমি অভিকে ধরে অভির পিঠের নিচে একটা বালিশ দিয়ে বসলাম। অভি শক্ত করে আমার দুই বাহু ধরে বলল, তুমি অন্য ছেলেদের সাথে হেসে হেসে কথা বলবে কেন? আমার সাথে কখনো হেসে কথা বলেছ? আমার বুকের ভেতরটা ধুক করে উঠল। বলেই অভি আমাকে আরো শক্ত করে ধরলো। আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে। পরে মনে হলো উনি তো একটা ঘোরের মধ্যে আছে, এখন মাতলামি করছে। এগুলোতে ভয় পাওয়ার কিছু নেই। আমি হেসে বললাম, আচ্ছা আর কখনো কোনো ছেলের সাথে হেসে কথা বলবো না, শুধু আপনার সাথে হেসে কথা বলবো। এবার ছাড়ুন আমার হাত দুইটা, খসে পড়বে নইলে। অভি আমাকে ছেড়ে আমার গাল টেনে বলল, গুড গার্ল, বলে আমার হাত ধরে বালিশে হেলান দিল। ওমাগো, কথায় কাজ হয়েছে। একবার বলায় কাজ হয়ে গেছে। এই জিনিস আগে কোথায় ছিল? এইটা তো আরো আগে খাওয়ানো উচিত ছিল। অভি হাসছে, প্রাণ খুলে হাসছে, মুখ থেকে হাসি সরছে না। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। অভিকে রোজ এই ছাইপাশ খাওয়ানো দরকার, এভাবে হাসবে তাহলে। আচ্ছা, আমি যতদূর জানি এগুলো খেলে কিছু মনে থাকে না, মানুষ সত্য কথা বলে। সত্যি পরীক্ষাটা করে দেখলে কেমন হয়? আমি বললাম, আচ্ছা আপনি কি অর্থ কি এখনো ভালোবাসেন? অভি চুপ করে আমার দিকে তাকিয়ে আছে। এদিকে চিন্তায় আমার অবস্থা খারাপ। যদি হ্যাঁ বলে তখন তোর কি হবে নওরিন? অভি মুখ গম্ভীর করে বলল, না। বা, এতটাই তো শুনতে চাচ্ছিলাম। খুব ভালো, খুবই ভালো। ওর চেহারাও কোনোদিন দেখবেন না, ও একটা ডাইনি, বুঝেছেন? রাগী স্বরে বললাম। অভি ভদ্র বাচ্চার মতো সম্মতি জানিয়ে দুলতে দুলতে মাথা নাড়ল। বা, এমন একটা জিনিস উনি আর আগে খায়নি কেন? আমিও একদিন খেয়ে দেখব যে এইটা আবিষ্কার করেছে তাকে তো অস্কার দেওয়া উচিত। অভির পেট থেকে আরেকটা কথা বের করতে হবে। আমি বললাম, তাহলে বিয়ের আগে যে বললেন সে আপনাকে ছেড়ে গেছে, কিন্তু আপনি ভুলেননি এই সব কি ছিল? ওগুলো বলেছি যাতে আমাকে কোনো মেয়ে বিয়ে না করে। আমি কেন ওই চিটারকে ভালোবাসবো? অভি বলে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। আমার ইচ্ছে করছে চিৎকার করে সবার কানের পর্দা ফাটিয়ে দেই। খুশিতে আমি অভিকে জড়িয়ে ধরে বুঝতে পারলাম অভির শরীর গরম। আমি মাথায় হাত দিয়ে দেখলাম, কিন্তু জ্বর নেই। তাহলে শরীর এমন গরম কেন? অভি নিজের শার্টের বোতাম বিরক্তি নিয়ে খুলে ফেলেছে। আরে আরে করছেন কি? বলে আমি অভির হাত ধরে ফেললাম। গরম লাগছে, শার্ট খুলবো বলে আমার হাত ছাড়িয়ে নিল। এসি চলছে, তারপরেও আপনার গরম লাগছে? আমি এসি বাড়িয়ে দিচ্ছি, শার্ট খুলবেন না। বলে শেষ না করতেই অভি শার্ট খুলে ফেলেছে। এবার আমার অস্বস্তি লাগছে। মামার কথা মতন লেবুর শরবত খাওয়াতে হবে, আরও মারাত্মক কিছু করার আগে থামাতে হবে। আচ্ছা, আমি একটু আসছি, আপনি বসুন। বলে যেই আমি উঠতে নিয়েছি, অভি আমার কোমর জড়িয়ে ধরে আমাকে কাছে নিয়ে এলো। আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে। অভির দিকে আমি তাকাতেও পারছি না। অভির গায়ে শার্ট নেই। একটু আগে বাচ্চাদের মতন করছিল, এখন আবার কি হলো? হঠাৎ করে বড় হয়ে গেল কিভাবে? তুমি এখানে থাকবে বলে আমাকে জড়িয়ে ধরলো। আমি একটা ঢোক গিললাম। নিঃশ্বাস ভারী হয়ে আসছে আমার। মনে হচ্ছে আমি বরফ হয়ে গেছি। আচ্ছা থাকবো, আমাকে ছাড়ুন। গলা শুকিয়ে গেছে, আওয়াজও বের হচ্ছে না।
অভি আমার কাঁধ থেকে মুখ তুলে আমার দিকে তাকালো। আমি অভির চোখের দিকে তাকাতে পারছি না। অভি হঠাৎ আমার ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে দিল। কিছু সেকেন্ড আমি বুঝতেই পারিনি কি হলো। মদ খেয়ে বউ পিটানোর কথা শুনেছি, কিন্তু এটা কি হলো? জিনিসটা যত ভালো ভেবেছিলাম এত ভালো না। অভির ঘুম ভেঙেছে সকাল 10টায়। অভি উঠে বসতে বসতে খেয়াল করলো তার গায়ে শার্ট নেই, মাথাটাও ভীষণ ধরে আছে। নওরিনকে রুমে কোথাও দেখা যাচ্ছে না। অভি দেয়ালের ঘড়ির দিকে তাকালো। এত দেরিতে ঘুম থেকে ওঠা অভির অভ্যাস নেই। অভির কাল রাতের কথা কিছু মনে পড়ছে না। অভি কিছুক্ষণ বসে মনে করার চেষ্টা করছে, কিন্তু কিছু মনে পড়ছে না। কালকে তাকে এই অবস্থায় দেখে নওরিন কি না ভেবেছে। কেন যে মামার কথা শুনতে গেল সে। অভি রেগে গিয়ে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর নিচে নামলো। সব জায়গায় খুঁজলো, নওরিন কোথাও নেই। নওরিনকে খোঁজার জন্য অভি কিচেনে এলো। নওরিন কিচেনেই আছে, কিন্তু অভি এসেছে বুঝতে পেরে তাকাচ্ছে না। সে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে রইল। অভির নওরিনের সাথে কথা বলার প্রয়োজন, কিন্তু কিচেনে মা ফুপু আপাও সবাই আছে। অভিকে কি বলবে বুঝতে পারছে না। অভিকে দেখে নওরিন অন্যদিকে ঘুরে কাজ করছে। কাল রাতে কি কিছু হয়েছে যার কারণে নওরিন রেগে আছে? অভি এইগুলো ভাবতে ভাবতে কিচেনে ঢুকলো। অভি খেয়াল করলো মা ফুপু আপু সবাই মুচকি হাসছে অভিকে দেখে। অভির মা কিচেন থেকে চলে গেল। অর্পা ছুরি দিয়ে লেবু কাটছিল। অভিকে দেখে বলল, বাহ, আজ ঘুম থেকে উঠে সোজা কিচেনে চলে এলি। অভি একটা চেয়ারে বসে বলল, আপু আমাকে চা দে তো, মাথা ধরে আছে। তোকে আমি চা কেন? কিছুই দেব না। নিজে তো করেছিস, আবার আমার জামাইটাকেও সাথে নিয়ে গেছিলি কালকে। অভির মুখের কাছে ছুরি দেখিয়ে শাসিয়ে বলল অর্পা, তোর জামাইকে আমি নিয়ে যাইনি, সে নিজেই এসেছে নতুন একটা এক্সপেরিয়েন্স করবে বলে। অভি হাই তুলে বলল, নতুন এক্সপেরিয়েন্স ছোটাচ্ছি আমি? কালকে রাতে কি করেছে জানিস? বমি করে আমার জামা কাপড় ভরিয়ে দিয়েছে। বমি করলে নিজের গায়ে করতো, কিন্তু না, আমার গায়ে করেছে। ঘুম থেকে উঠুক আজকে, আর তার একদিন কি আমার? অভি মুচকি হেসে বলল, কার্টুনিস্ট কোথায় আমাদের? প্রভাত মামার কাছে। বলে শেষ না করতেই ফুপু উঠে এলো। ফুপু এসে অভির পিঠে হাত রেখে নওরিনকে ডাকলো। তারপর বলল, নওরিন মা, একটু ছাদে গিয়ে দেখবা আমার আচারগুলোর উপর রোদ পড়ছে কিনা। নওরিন হাতের কাজ রেখে হাসূচক মাথা নেড়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। অভির সামনে গিয়ে দিয়ে গেল, কিন্তু নওরিন অভির দিকে তাকালো না। ব্যাপারটা অভি কিছুই বুঝছে না। ফুপু তাকিয়ে আছে নওরিনের যাওয়ার দিকে। সাবধানে যাইও বলে ফুপু অভির দিকে তাকালো। অভির পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, ভালো আছোস? তোমার কি অবস্থা ফুপু? বলে অভি গ্লাসে পানি ঢাললো। সংবাদটা পাইছোস? হাসি দিয়ে বললেন ফুপু। অভি গ্লাস হাতে নিয়ে বলল, কিসের সুসংবাদ? তুই বাবা হবি। বলেই অর্পার দিকে তাকিয়ে হাসছে ফুপু। অভি বলল, সে তো একদিন হব। বলে পানি খেলো। আরে একদিন হবি মানে? কিছুদিনের মধ্যেই হবি। হুজুরের ওষুধ কাম করছে। ফুপুর কথা শুনে অভি বিষম খেলো। চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল তার, কাল রাতের কথা ভেবে। অর্পা হাসতে হাসতে বলল, ফুপু তুমি থামো তো, যখন হবে তখন দেখা যাবে। অভি কালকে রাত নিয়ে চিন্তায় পড়ে গেল। ফুপু হাসতে হাসতে কিচেন থেকে বেরিয়ে গেলেন। অভি একটা ঢোক গিলে বলল, ফুপু এইগুলো কি বলল?
আরে সকালে ফুপু সবার জন্য পায়েস রেঁধেছিল। নরিন পায়েসটা খাওয়ার সময় কিশমিশ খেয়ে ফেলে, তাই বমি হয়। বেচারি নাকি কিশমিশ সহ্য করতে পারে না। ফুপু কি আর এইগুলো শুনে উনি শুরু করেছে ওনার হুজুরের ওষুধ কাজ করছে। অভিশান্তির নিঃশ্বাস ফেলে বলল, ও আচ্ছা। কিরে, তোর কি সন্দেহ হচ্ছে? টেস্ট করাবো নাকি? বলেই অর্পা হাসতে লাগলো। আপু তুই থামবে? আচ্ছা যা, রুমে যা, আমি রুমে চা পাঠিয়ে দিব। চিন্তা করিস না, তোর বউকে দিয়েই পাঠাবো। বলে আবার হাসতে লাগলো অর্পা। অভি আর চোখে তাকিয়ে নিজের রুমে চলে গেল। আমি ছাদে এসে কোনো আচারের বক্স পেলাম না। নিচে গিয়ে ফুপুকে বলায় উনি বললেন, আচ্ছা কোনো সমস্যা নাই, তুমি যাও। কিচেনে আসতেই অর্পা আপু আমাকে চায়ের কাপ হাতে ধরিয়ে দিয়ে বললেন, যাও তোমার বরকে চা দিয়ে এসো। আমি এখন অভির রুমে যাব চা নিয়ে। আমার অভির সামনেই যেতে ইচ্ছে করছে না। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। আমি বললাম, আপু আমি নিয়ে যাব। তোমার বর তুমি নিয়ে যাবে না তো কি তোমার সতীনকে ডাকবো? এমন চেহারা করে লাভ নেই, যাও অভিকে চা দিয়ে আসো। বলে অর্পা আপু ঠোঁট চেপে হাসলেন। আমি পা টিপে টিপে দোতলায় উঠলাম। দোতলার করিডোরের পাশের ঘরটা অভির। আমি অভির ঘরের সামনে গিয়ে একটা নিঃশ্বাস নিলাম। মনে হচ্ছে আমি যুদ্ধে যাচ্ছি। না আমি কোনো পুঁটি মাছ না আমি, আর উনি কোনো হাঙ্গর না। নার্ভাস হওয়ার কিছু নেই। রুমে যাওয়ার আগে বাহির থেকে উকি মেরে দেখলে কেমন হয়? রুম ফাঁকা থাকলে সাই করে গিয়ে রেখে আসবো। আমি দরজাটা একটু ভাগ করে দেখার চেষ্টা করলাম। মনে হচ্ছে রুমে কেউ নেই। নরিন তোমার রাস্তা পরিষ্কার, যাও সাই করে কাপ রেখে মিশন কমপ্লিট করো। আমি যথাসম্ভব আস্তে আস্তে ঢুকলাম। ঢুকে দেখি উনি ঘাটের উপর এক পাশে বসে আছে। আমি কি দিন দিন অন্ধ হয়ে যাচ্ছি? রক্ত মাংসের একটা মানুষকে দেখতে পারিনি। ইচ্ছে করছে নিজের গালে দুটো চড় মারি। আমি চায়ের কাপটা রেখে সূরা ফাতিহা পড়তে পড়তে বের হয়ে যেতে নিব। অভি পেছন থেকে ডাকলো, নরিন দাঁড়াও। দরজা আমার থেকে দূরে আছে। আমি খাটের সামনে দাঁড়িয়ে পড়লাম। অভি উঠে এদিকে আসতে আসতে বলল, তোমার সাথে আমার কথা আছে। আমি একটা ঢোক গিললাম, আবার কিসের কথা? আমি দরজার দিকে তাকিয়ে বললাম, আমার অনেক কাজ আছে, বলেই চলে যাব। অভি হাত ধরে ফেলল। আমি বললাম, না কথা আছে। গম্ভীর স্বরে বলল, আমার আবার কি হবে? আমার কপালটাই এমন। উনি এবার কি বলবে না কি বলবে? আমি অভির দিকে তাকাচ্ছি না। দরজার দিকে তাকিয়ে আছো কেন? আমার দিকে তাকাও। বলে অভি আমার চোখের সামনে এসে দাঁড়ালো। অভির দিকে তাকানো আমার পক্ষে সম্ভব না। তাকালেই কাল রাতের কথা মনে পড়ে। আমি নিচের দিকে তাকিয়ে আছি। কাল রাতে কি কিছু হয়েছিল? অভির প্রশ্ন আমার হার্ট অ্যাটাক হয়ে গেল বোধ হয়। এমনকি শুনি বলবে যে কাল রাতের কথা ওনার মনে নেই। হে আল্লাহ, এবারের মতন বাঁচিয়ে দাও। আগামী 1 সপ্তাহ মিথ্যা কথা বলবো না। এমন সময় প্রভাত মামা মামা বলে এসে পেছন থেকে অভিকে জড়িয়ে ধরলো। বাচ্চারা আসলেই ফেরেশতা। আল্লাহ সত্যি এক, সপ্তাহ আমি মিথ্যা বলবো না, দেখে নিও। অভি আমার হাত ছেড়ে প্রভাতকে কোলে নিয়ে বলল, কি ব্যাপার কার্টুনিস্ট, কোথায় থাকো তুমি? প্রভাত অসম্ভব সুন্দর ড্রয়িং করতে পারে। কার্টুন আঁকার প্রতি তার ঝোঁক তীব্র। বড় হয়ে কার্টুনিস্ট হতে চায়। সে ড্রয়িংয়ের ক্লাসও করে। ওকে দেখলে মাঝে মাঝে নিজেকে বলি, আমি জীবনে করলামটা কি? একটাই কাজ পারি, কুম্ভকর্ণের মতন ঘুম। প্রভাত
আমার দিকে তাকিয়ে বলে, আমি তোমাদের কার্টুন এঁকেছি, তোমরা দেখবে। প্রথমবার ভালো হয়নি, কিন্তু এবার ঠিক হয়েছে। ছবিটা দেখে আমি হাঁ করে আছি। এত সুন্দর করে এঁকেছে প্রভাত। অভি বলল, এই হ্যান্ডসামটা বুঝি আমি? আমার পাশের পিচ্চিটা হাঁ করে আছে কেন? আমি আর চোখে তাকালাম। প্রভাত বলল, ওটা মামি পিচ্চি না, মামি তোমাকে জোর করে পিকনিকে নিয়ে যাচ্ছে, তাই তোমার মুখ রাগে। আর মামি গান গাইছে। ঠিক বলেছ, বলে আমি আর প্রভাত হাই ফাইভ দিলাম। দরজার দিকে তাকিয়ে আছো কেন? দরজা বন্ধ। ওদিকে তাকিয়ে লাভ নেই, তাই আমার দিকে তাকাও। অভির কথায় নওরিন দরজার দিক থেকে চোখ সরিয়ে অন্য দিকে তাকালো, কিন্তু অভির দিকে তাকালো না। অভির ব্যাপারটা ভীষণ রাগ হচ্ছে। আজ সারাদিন নওরিন একই কাজ করেছে। হয় তাকে দেখলে দৌড়ে পালাচ্ছে, নয়তো ইগনোর করছে। তাই যাতে পালাতে না পারে, তাই রুমে আসার সাথে সাথে অভি দরজা লাগিয়ে দিয়েছে। নওরিন দেওয়ালের সাথে আঁটিসাঁটি মেরে দাঁড়িয়ে আছে। অভি নওরিনের সামনে হাত দুটো ভাঁজ করে দাঁড়িয়ে আছে। নওরিন ভেবেছিল সুযোগ বুঝে রুমে এসে ঘুমের ভান করে শুয়ে পড়বে, কিন্তু সে ফেঁসে গেছে। এই রকম করছো কেন তুমি? অভির প্রশ্নে নওরিন একটা ঢোক গিলে বলল, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। বলেই নওরিন চলে যাচ্ছিল। অভি নওরিনের হাত ধরে আগের জায়গায় নিয়ে আসে। নওরিনের দুই পাশের দেয়ালে হাত রেখে দাঁড়ায়। আমার কথা শেষ হয়নি, আর যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে তুমি এখানেই থাকবে। কালকে রাতের পর থেকে তুমি আমাকে দেখলে এমন পালিয়ে যাচ্ছ কেন? কি হয়েছে কাল রাতে আমাকে বলো। নওরিন অভির দিকে তাকাচ্ছে না, কিন্তু অভির কণ্ঠে গম্ভীর্যতা বলে দিচ্ছে সে রেগে আছে। নওরিন কি বলবে কিছুই বুঝতে পারছে না। আজ মনে হচ্ছে কথা বের করেই ছাড়বে অভি। কিছু না, নিচু স্বরে বলল নওরিন। কিছু না হলে এমন ইঁদুরের মতন করছো কেন? সত্যি করে বলো। অভি নওরিনের কাছে ঝুঁকে দাঁড়ালো। বললাম তো তেমন কিছু হয়নি। ইঁদুর বলায় নওরিন রাগে বলল, এই রুমের মধ্যে ভেসে গেছে। না হলে নওরিনকেও ইঁদুর বলেছে আর সে ছেড়ে দিবে? এতক্ষণে লঙ্কা কাণ্ড লেগেছে তো। নওরিন রাগী চোখে জানালার দিকে তাকিয়ে আছে। এমন কিছুটা কি, সেটাই জানতে চাচ্ছি, যার জন্য এমন ভিজে বিড়াল হয়েছ? অভি মজা নিয়ে বলল। নওরিন গাল ফুলিয়ে জানালার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। অভি আরও বলল, কাল তেমন কিছু হয়নি, তাই না? কিন্তু আজ অনেক কিছু হতে পারে। অভি একটু কাছে এসে বলল। নওরিন অভির দিকে মুখ ঘুরিয়ে চোখ বন্ধ করে বলল, আপনি ওইসব ফালতু জিনিস খেয়েছেন, তারপর উল্টাপাল্টা কাজ করেছেন, আর এখন আমাকে বলছেন বলতে। আমি কেন বলবো আপনি খেয়েছেন? কেন আমি বলেছিলাম আপনাকে? চোখ বন্ধ থাকা অবস্থায় এক নিঃশ্বাসে কথাগুলো বলল নওরিন। নওরিনের কথা শুনে অভি হেসে ফেলল। অভির হাসির শব্দে নওরিন চোখ খুলল। অভির দিকে তাকাতেই অভির ঠোঁটের দিকে চোখ গেল নওরিনের। নওরিন একটা ঢোক গিলে সাথে সাথে দুই হাতে চোখ বন্ধ করে ফেলল। অভি ব্যাপারটা খেয়াল করলো। অভির ঠোঁটের দিকে তাকিয়ে নওরিন লজ্জার কারণটা অভি বুঝতে পেরেছে। অভি বলল, হাত সরাও মুখ থেকে। নওরিন না সূচক মাথা নাড়ল। অভি নওরিনের দুই হাত সরিয়ে নিল। নওরিন চোখ বন্ধ থাকা অবস্থায় ভ্রু কুঁচকে ফেলল। হঠাৎ অভি নওরিনকে কিস করল। নওরিন বুঝতে পেরে চোখ খুলে আবার বন্ধ করে ফেলে। অভি নওরিনের দিকে তাকিয়ে আছে। মেয়েটা এখন চোখ বুজে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে। অভি নওরিনের হাত ছেড়ে দেওয়া মাত্র নওরিন দেয়ালের দিকে ঘুরে চোখ খুলে এমনভাবে দাঁড়িয়েছ যাতে তার চেহারা দেখা না যায়। অভি দেয়ালের দুপাশে হাত রেখে নওরিনের
কানের কাছে গিয়ে বলল, তুমি কি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবে? নওরিন মুখ ফুলিয়ে হাসুচোখ মাথা নাড়ল। বা, এভাবে তোমাকে চুপ বানানো যায় সেটা তো আগে জানা ছিল না। আগে জানলে এত কষ্ট করতে হতো না আমায়। নওরিনের উপর উপায় নেই, কারণ তার সাথে কি হচ্ছে সেটা সে নিজেও জানে না। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, হার্ট এমনভাবে বিট করে যেন এক্ষুনি বেরিয়ে আসবে। এ কেমন অনুভূতি তার জানা নেই। তবে নওরিন অভির দিকে তাকাতে পারছে না, কারণটা নওরিনের নিজেরও জানা নেই। অভি নওরিনের হাত ধরে বলল, অনেক হয়েছে, ঘুমাবে, এসো। নওরিন কোনো কথা না বলে হাত ছাড়িয়ে নিতে ব্যস্ত হয়ে গেল। তোমার কি মনে হয় তুমি আমার সাথে পারবে? নিজেই ব্যথা পাবে, বলে অভি নওরিনের হাত ছেড়ে দিল। আমার ঘুম পাচ্ছে না, ঘুম ফুলিয়ে মুখ ফুলিয়ে বলল নওরিন। একটু আগে না খুব ঘুম পাচ্ছিল। তোমার ঘুম না পেলেও তুমি শুয়ে থাকবে, কারণ রাত অনেক হয়েছে, বলে অভি নওরিনকে কোলে করে নিয়ে বিছানায় বসলো। নওরিন আলোর মতন মুখ ফুলিয়ে রাগী স্বরে বলল, সব কি আপনার ইচ্ছে মতন হবে? অভি ঘরের লাইট বন্ধ করতে করতে বলল, আমার কথাই হবে। নওরিন বিছানায় পা তুলে ঘাপটি মেরে বসে। অভি আবছা আলোর বাতি জ্বালিয়ে বলে, তোমাকে কি এসে শুইয়ে দিতে হবে? কি করছে দেখো লোকটার, লজ্জা শরম বলতে কিছু নেই। আপনার টাইম জায়গা, মনে মনে বলে নওরিন আর চোখে তাকিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। ঘরের পানির জগে পানি নেই। চোখে পানি আনতে নিচে যায়, এসে দেখে তার মধ্যেই নওরিন ঘুমিয়ে গেছে, বাচ্চাদের মতন করে ঘুমাচ্ছে। নওরিন বালিশের নিচে হাত রেখে ঘুমাচ্ছে। অভি আস্তে করে জগটা রেখে নওরিনের দিকে মুখ করে শুয়ে পড়ে। আরে আরে আস্তে, আপনি দেখছি আমার পা ভেঙে ফেলবেন। আপনার এত নিষ্ঠুর হৃদয় কেন? ব্যথায় কাঁদতে কাঁদতে বলল নওরিন। একদম চুপ করে থাকো, একটা কথাও বলবে না। মইবে উপরে ওঠার সময় এইসব মনে ছিল না। অভির ধমকে নওরিন মুখ ফুলিয়ে অভির দিকে তাকিয়ে আছে। নওরিন মইবে গাছে উঠতে গেছিল। অভির কাজিন তুলিয়ার নুহাসের সঙ্গে নওরিন নিজেই গাছে ওঠার নিনজা টেকনিক দেখাতে গিয়ে মই থেকেই পড়ে পা মচকে ফেলেছে। পা বেশি মচকেনি, কিন্তু নওরিনের চিৎকারের বাকিদের অবস্থা দেখার মতো ছিল। নওরিনকে এখন রুমে এনে অভি পা নাড়াচড়া করে দেখছে তেমন সিরিয়াস কিছু কিনা। এতেও নওরিন যা করছে তাতে অভি চুপ করে নিজের রাগ কমাচ্ছে। নুহাস আর তুলি ভয় পেলেও প্রভাত অনেক মজা পেয়েছে। সে চুপ করে মামির পাশে বসে আছে। মামির কাণ্ড কারখানায় সবচেয়ে বেশি আনন্দ প্রায় প্রভাত। অভি নওরিনের দিকে তাকিয়ে বলল, ইনজেকশন লাগবে, এভাবে কিছু হবে না। নওরিন চোখ বড় বড় করে বলল, একদম ফালতু কথা বলবেন না, একটু পড়েছি, এতে আবার কিসের ইনজেকশন? ভয় দেখাবেন না আমাকে। তুমি যা শুরু করেছ, প্রাথমিক চিকিৎসা বলে যেটা আছে সেটাতেই তুমি এমন চিৎকার করছো। ইনজেকশন মেরে অজ্ঞান করা ছাড়া কিছুই করা যাবে না দেখছি। চুপ করে বসো, আমি ডক্টর আঙ্কেলকে ফোন করছি, বলে অভি ফোন হাতে নিল। অভি ভালো করে জানে কিভাবে নওরিনকে সামলাতে হয়। নওরিন অভির হাত থেকে ফোন কেড়ে নিয়ে ভয়ার্থ গলায় বলে, আমি আর চিৎকার করব না, ডাক্তারকে ফোন দেবেন না প্লিজ। তুমি ফোন এই দিকে দাও, আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি যে চিৎকার করবে এতে আমার কোনো প্রকার সন্দেহ নেই। অভি ফোন নিয়ে কাছে আসায় নওরিন ফোন লুকিয়ে বলে, সত্যি চিৎকার করব না, প্লিজ প্লিজ। প্রভাত পাশে বসে মুখ টিপে হাসছে। অভি বলল, মুখে হাত দাও। নওরিন চুপচাপ কোনো প্রশ্ন না করে মুখে হাত দিল। অভি নওরিনের
পায়ের কাছে হাঁটু গুজে বসলো। একবার নওরিনের দিকে তাকিয়ে যেই দিকে মুচকে গেছে উল্টো দিকে পা জোরে ঘোরালো। একটু শব্দ হলো। নওরিন অভির কাঁধে হাত রেখেছিল। ব্যথায় চোখ বন্ধ করে বিছানার চাদর আর অভির শার্ট শক্ত করে ধরে চিৎকার থামলো। অভি একটা খামচি কাটার মতো অনুভব করলো। অভি নিজের কাঁধের দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলে নওরিনের দিকে তাকালো। সে চিৎকার করেনি, কিন্তু চোখ দিয়ে দু ফোঁটা পানি পড়ছে। প্রভাত বলল, মামির পা ঠিক হয়ে গেছে। অভি হাসূচক মাথা নাড়ল। নওরিন পা নাড়াচড়া করে দেখে সত্যি পা ঠিক হয়েছে। নওরিন খুশি হয়ে গেল। অভি নিজের কাঁধে নওরিনের আঁচড়ে দেওয়া জায়গা ডলতে ডলতে উঠে দাঁড়ালো। নওরিন যে এই কাণ্ড করেছে তা সে নিজেও জানে না। প্রভাত বলল, চলো এবার তাহলে আমাদের নিনজা টেকনিক দেখাও। অভি ভ্রু কুঁচকে বলল, কিসের টেকনিক? প্রভাত একগাল হাসি আর উচ্ছ্বাস নিয়ে বলল, গাছে ওঠার নিনজা টেকনিক। অভি তীক্ষ্ণ দৃষ্টিতে নওরিনের দিকে তাকালো। নওরিন ইশারায় প্রভাতকে চুপ করতে বলে, আচ্ছা তাই নাকি, যাও গিয়ে নিনজা টেকনিক দেখাও। আমি নিয়ে যাব নাকি যেতে পারবে? রাগী গলায় বলল অভি। আরও বলল, যে নিজেই মই থেকে পড়ে পা ভেঙে বসে আছে সে কি শেখাবে? প্রভাত রুমে যাও তুমি। কিছু মানুষ এমনিই লাফায়, তাদের কথা বিশ্বাস করতে হয় না। অভির কথায় প্রভাত হাসূচক মাথা নেড়ে মিটমিট হেসে রুম থেকে বেরিয়ে গেল। নওরিনের ইচ্ছে করছে অভি এত এত কথা শোনাতে, কিন্তু কোনটা আগে বলবে সেটাই বুঝতে পারছে না। অভির আগে চোখে তাকিয়ে বলল, আকাশে কিভাবে উড়ে সেটার নিনজা টেকনিক জানো? একদম আমাকে খোঁটা মেরে কথা বলবেন না। আমি এমনিতেই বলিনি আমি গাছে উঠতে পারি। অনেক ছোটবেলায় একবার উঠেছিলাম মই বেয়ে গাছে। প্রতিবাদী ভঙ্গিতে বলল নওরিন। চেয়ার দিয়ে গাছে ওঠার ট্রাই করনি? করা উচিত ছিল তো। তুমি দড়ি দিয়েও করতে পারতে। গাছের উঁচু ডালে দড়ি বেঁধে তারপর দড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে, লাইক বাদরের মতো। কথা শেষ করে অভি ওয়াশরুমে চলে গেল। নওরিন এখন মনের সুখে রাগ ঝাড়ছে। নওরিন ওয়াশরুমের কাছে গিয়ে বলতে শুরু করে, আমি তো তাও জীবনে একবার গাছে উঠেছি। আপনি কখনো উঠেছেন? আপনি কি করে জানবেন গাছে ওঠার মহত্ব? আপনার কি মনে হয় আমি বোকা বাচ্চা, কিছু বুঝি না? আপনার না জ্বলে আমাকে দেখে? আমি মনের আনন্দে ঘুরে বেড়াই। আপনি তো এইগুলো করতে পারেন না। করবেন কি করে? এগুলো করলে আপনি যেই ভাব নিয়ে থাকেন তা তো থাকবে না। আপনি হলেন আহমেদ, একটা ভাব নিয়ে থাকতে হবে না। আমাকে পেয়েছেন, অসহায়, কিছু বলি না, তাই আমাকে এভাবে অপমান করেন। আমার প্রতিভায় আপনার হিংসে হয়। নওরিন ওয়াশরুমের দরজায় হেলান দিয়ে আপন মনে কথা বলছে। নওরিন নিজে নিজে বলে আবার হাসছে মুস্কি মুস্কি। তারপর আবার বলল, আমার আনন্দ তো আপনি দেখতে পারেন না। আমারও সময় আসবে, আমিও তখন আপনাকে দেখাবো নওরিন কি জিনিস। তখনই নওরিন পেছন হেলে পড়ে গেল, কারণ অভি হঠাৎ দরজা খুলে দিয়েছে। নওরিন পড়ে যেতে যেতে নিজেকে সামলে নেয়। অভি গম্ভীর মুখে তাকিয়ে আছে। অভির গায়ের শার্ট নেই। অভির রাগী মুখ দেখে নওরিনের গলা শুকিয়ে গেছে। যে হাসি দিয়ে ব্যাপারটা উড়িয়ে দিতে চেষ্টা করলো, কিন্তু অভি বলল, কি বলছিলে এতক্ষণ? নওরিন একটু দূরে এসে বলে, কিছু না। তোমার বণিক প্রতিভায় নাকি আমার হিংসে হয়? সিরিয়াসলি, তোমার এসব উল্টোপাল্টা প্রতিভা তুমি তোমার কাছে রাখো। অভি তাচ্ছিল্যের স্বরে বলল। নওরিন বুঝেছে এখন চুপ করে থাকা তার জন্যই ভালো। এতক্ষণ আজে বাজে কি বলেছে সেটা তার
নিজেরও জানা নেই। নরিন পা টিপে টিপে রুম থেকে বেরিয়ে গেল। নিচে নামতেই দেখা হলো তার শাশুড়ির সাথে। তিনি বললেন, তোমার পায়ের কি অবস্থা? নরিন বলল, এখন ঠিক আছে। ঠিক থাকলেও দৌড়াদৌড়ি করো না, রেস্ট নাও। নিচে নেমেছ কেন? নরিন কিছু বলতে পারছে না, কারণ কোনো মিথ্যে কথাটা সত্যি বলে মনে হবে সেটাই সে বুঝতে পারছে না। এমন সময়ে নুহাস এলো। নুহাস কলেজে পড়ে, ব্রিলিয়ান্ট ছাত্র। অবশ্য এই পরিবারের ব্রিলিয়ান্ট মানুষের অভাব নেই। তারা জিনগতভাবে ব্রিলিয়ান্ট হওয়ার ট্রেনিং পেয়ে পৃথিবীতে আসে। নুহাস ছেলেটা নরিনকে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে ওঠে। নুহাস বলে, এ কি, তোমার না পায়ে অনেক ব্যথা ছিল? ব্যথায় চিৎকার করছিলে, এখন দাঁড়িয়ে আছো কিভাবে? নিজের পায়ে দাঁড়িয়ে আছে বলেই হাসতে হাসতে নরিনের শাশুড়ি নিজের রুমে যায়। নরিন বিরক্তি চোখে নুহাসের দিকে তাকিয়ে আছে। ব্রিলিয়ান্ট মানুষরা আতপাগল টাইপ হয়, সেটা নরিন, নুহাস আর অভিকে দেখে জেনেছে। কেউ উপায় না পেয়ে নরিন রুমে ফিরে আসে। নরিন রুমে এসে দেখে অভি নিজের কাঁধে ক্রিম জাতীয় কিছু লাগাবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। অভি শার্টের বোতাম খোলা আর এক পাশের কাঁধ দিয়ে একটু খোলা। নরিন রুমে এসে অভির কাছে গেল। অভি ঠিক কী করছে সেটা তার জানা দরকার। নরিন কাছে গিয়ে খেয়াল করলো অভির কাঁধে আঁচড় কাটা দাগ। নরিন ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে দেখি, বলে অভির কাঁধের শার্টটা একটু সরালো। নরিন অবাক হয়ে প্রশ্ন করল, আপনাকে কি বিড়াল খামচে দিয়েছে? দাগ হয়ে আছে। অভি একটু মুচকি হেসে বলল, বিড়াল না, বাদর। বাদর? কিন্তু এখানে আসার পর থেকে কোনো বাদর চোখে পড়ল না তো আমার, বিস্ময় নিয়ে বলল নরিন। তোমার বোঝা লাগবে না, তুমি আমাকে এই ক্রিম লাগাতে হেল্প করো, বলে নরিনের হাতে ক্রিমটা দিয়ে দিল। আচ্ছা, আপনি এসে বিছানায় বসুন। অভি গিয়ে বিছানায় বসলো। নরিন ক্রিম খুব সাবধানে দেখে লাগাতে লাগলো। হঠাৎ বানরের ব্যাপারটা তার মাথায় এলো। আপনি কি কোনোভাবে বাদর বলতে আমাকে বুঝিয়েছেন? বিস্ময় নিয়ে প্রশ্ন করলো নরিন। তুমুল কাণ্ড লাগবে সেটা নরিনের চেহারা দেখে বোঝা যাচ্ছে। বাদরের তো তোমাকেই বলে, আমি আবার কবে এই কুকর্ম করলাম? সকালে শার্ট খামচে ধরেছিলাম, তখন কোনোভাবে কি নখ লেগে এমন হয়েছে? ব্যাপারটায় খারাপ লাগছে। মাঝে মাঝে কি যে করি আমি নিজেও বুঝি না। অভি হঠাৎ আমার হাত ধরে আমাকে সামনে নিয়ে এলো। আমি অভির সামনে বসলাম। আমি দুঃখিত স্বরে বললাম, আমি ইচ্ছে করে করিনি, ভুল করে হয়ে গেছে, সরি। অভি অবাক হয়ে বলে, বাহ, এত ভালো মেয়ে হয়ে গেলে কি করে নিজে নিজেই সরি বলছো? আমি চুপ করে রইলাম। অভি আমাকে সামনে ফিরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমার মাথা গিয়ে ঠেকলো অভির বুকে। আমি, আপনি বলতে গেলাম। অভি আমার মুখের সামনে হাত দিয়ে আমাকে চুপ করিয়ে বলল, চুপ করে থাকো, উল্টাপাল্টা কথা বলে আমার মুড নষ্ট করো না। আমি কিছু বলার আগে আমার ঘাড়ের ওপর থেকে চুল সরিয়ে দিল। অভির স্পর্শ এখন ভালো লাগতে শুরু হয়েছে, যদিও নিজেকে এখন শ্বাসকষ্টের রোগী মনে হয়। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, জোরে জোরে শ্বাস নিতে হয়। কালকে সকালে আমরা চলে যাচ্ছি, বলে অভি আমার দিকে তাকালো। আমি ঘাড় কাত করে অভির মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে বললাম, কেন? হঠাৎ করে কালকেই যেতে হবে কেন? আমরা থাকি আরও কিছুদিন, বলে তাকিয়ে রইলাম। আমার কিছুদিনের জন্য জাপানে যাওয়া লাগবে অফিসের কাজে। কালকে সন্ধ্যায় আমার ফ্লাইট, বলেই শুকনো মুখ করে আমার দিকে তাকালো। আমি কি বলবো
কি বুঝলাম না। আমি কিছু না বলে ঘাড় সোজা করে সামনে তাকালাম। কালকে সন্ধ্যায় ফ্লাইট, আর উনি আমাকে এখন বলছে আমাকে এর আগে জানানোর প্রয়োজন বোধ করেনি, আমাকে এখন বলতে এসেছে। অভি আরও বলল, আমি জানি, আমার তোমাকে আগে জানানো উচিত ছিল। আমি আসলে তোমাকে নিয়ে যেতে চেয়েছিলাম। তোমার পাসপোর্ট করার অনেক ট্রাই করেছি, কিন্তু কমপক্ষে 5-6 দিন লাগবে, আর আমার হাতে সময় কম ছিল। আমি একটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে বললাম, বুঝেছি। আমি তোমাকে ওর বুক থেকে সরিয়ে আমাকে ওর সামনে বসিয়ে দিল। হঠাৎ আবার কি হলো? কি সুন্দর জড়িয়ে ধরেছিল হঠাৎ করে। কি হয় এর? আমি ভ্রু কুঁচকে অভির দিকে তাকিয়ে রইলাম। অভি বলল, আমি কি তোমাকে বায়োলজি পড়াচ্ছি? বুঝেছি। এইটা কেমন কথা? আমি ভ্রু কুঁচকে বললাম, একদম বায়োলজির নাম নিবেন না, অসহ্য একটা সাবজেক্ট। আমি এইটাকে দেখতেই পারি না। তোমার আমার মধ্যে কেমিস্ট্রি বলতে কিছু নেই। ফিজিক্সের কথা তো বাদ, বাকি আছে বায়োলজি। ওটা ওইটাও বাদ দিলে কিভাবে হবে? অভি সাবলীলভাবে তাকিয়ে আছে। সত্যি বলতে অভির কথার কিছুই আমি বুঝিনি। আমি এদিক ওদিক তাকিয়ে রইলাম। তারপর বললাম, কয়দিনের জন্য যাবেন? 6-7 দিন লাগতে পারে, অথবা তার বেশি, বলে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি ও আচ্ছা ছাড়া কিছু বলতে পারলাম না। এতদিন থাকবে সেটা আমি ভাবিনি। আমার চেহারায় যেন ঘন মেঘ বাসা করেছে, বৃষ্টি নামবে বলে। আমি করিডোরের দিকে তাকিয়ে রইলাম। তোমার কি মন খারাপ হয়েছে? অভি আদর মেশানো গলায় বলল। নিজের অজান্তেই আমি হাসূচক মাথা নাড়লাম। অভি ডান হাত দিয়ে আমার মুখ নিজের দিকে ঘুরিয়ে প্রশ্ন করলো, কেন? তোমার কেন মন খারাপ হয়েছে? তোমার তো খুশি হবার কথা না? যা ইচ্ছে করতে পারবে। আসলেই তো, আমার কেন এত খারাপ লাগছে? উনি না থাকলে আরও ভালো লাগার কথা। বকার এক ঝাড়ি শুনতে হবে না, কিন্তু আমার কান্না পাচ্ছে। কান্না আটকাতে রাখতে গিয়ে গলায় ব্যথা অনুভব হচ্ছে। তাও কষ্টে, অনেক কষ্টে বললাম, আমি কি বলেছি আমার আপনার জন্য মন খারাপ হয়েছে? আমি জাপানে যেতে পারবো না এই জন্য মন খারাপ হয়েছে। আমার গলা দিয়ে আর কথা বের হচ্ছে না। যে কোনো সময় চোখ দিয়ে বৃষ্টির ফোঁটা পড়বে। আমি চাই না অভি সেটা দেখুক। আমি উঠে যেতেই অভি আমার হাত ধরে টেনে নিজের কোলে বসালো। আমি অনেক কিছু বলতে চাই, কিন্তু গলায় চাপ পড়ায় কিছু বলতে পারছি না। অভি আমার কোমরের পাশে 2 হাত জড়িয়ে বলল, তোমার কি আমার কথা মনে পড়বে? এই কথাটা বলার কি খুব প্রয়োজন ছিল? এই কথা শুনে আমার চোখ থেকে টপ টপ পানি পড়তে শুরু হলো। আমি মাথা নিচু করে চোখ বন্ধ করে নাসূচক মাথা নেড়ে বললাম, আমি জাপানে যেতে চাই। অভি আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বুঝেছি, তুমি জাপানে যেতে পারছো না, তাই কান্না পাচ্ছে। আচ্ছা কান্না থামাও, নেক্সট টাইম তোমাকে নিয়ে যাব। সকাল সকাল গাড়ি করে ফ্ল্যাটে ফিরে আসলাম আমরা। সারা রাস্তায় আমি চুপ করেছিলাম। অভি বিভিন্নভাবে আমার সাথে কথা বলতে এসেছে, আমি কথা বলিনি। অভির ফ্লাইট সন্ধ্যায়, অফিস থেকে গাড়ি থেকে এয়ারপোর্টে নিয়ে যাবে। অভি নিজের ব্যাগ গোছাতে ব্যস্ত। আমি মুখ কালো করে বিছানায় বসে অভির সুটকেস গোছানো দেখছি। আমি সত্যিই যেতে চাই। আমি একা একা এতদিন কিভাবে থাকবো? এই লোকটাকে না জ্বালাতন করতে ভালো লাগে না। তোমার জাপানে যেতে না পারার শোক এখনো কাটেনি, নিজের সুটকেস গোছাতে গোছাতে বললেন। ওনার কি সত্যি মনে হচ্ছে আমি জাপানে যাওয়ার জন্য এমন মন খারাপ করে বসে আছি? কালকের কান্নাটা, সেটাও কি জাপানে যাওয়ার জন্য কেঁদেছি? আমার জামাইটা এমন কেন? কিছুই দেখি বোঝে না। আচ্ছা মেনে নিলাম জামাইটা আনরোমান্টিক, কিন্তু বুদ্ধিশুদ্ধি কিছুই নেই। আমি আর চোখে তাকালাম। অভি মিট মিট করে হাসছে।
অভি আমার আবার বলল, তুমি জাপানে যেতে চাও কেন? কাণ্ড দেখো লোকটার, এমনটা মনটাই ভালো নেই, অথচ উনি আমার মেজাজটা খারাপ করছেন। উনি তো বেশ আনন্দেই আছে মনে হচ্ছে। হ্যাঁ, ছোটবেলায় খুব ইচ্ছে ছিল নবিতাকে বিয়ে করব, তাই যেতে চাচ্ছি। আমি রেগে বললাম, নবিতা, তোমার ওই বলদটাকে বিয়ে করার ইচ্ছে ছিল? যাই হোক, বলদের তো বলদকেই ভালো লাগবে। বলতে বলতে উঠে এলো, আপনি একেবারে খুব বুদ্ধিমান তাই না? পৃথিবীর সবচেয়ে বেশি বুদ্ধিমান মানুষ হলো অভি আহমেদ। আমি মুখ ফুলিয়ে বললাম। অভি আমার কাছে এসে আমার হাত ধরে বিছানা থেকে নামিয়ে বলে, উঠো, এবার নিজের ব্যাগ গুছিয়ে নাও। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।